4 দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাধান্য পাবে উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত, সরকারকে 3 দিনের আলটিমেটাম। এবং শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ভর করেছে, মন্তব্য কাদরের। আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে বললেন ফখরুল। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ব্রাসেস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের পরপরই দ্বিপক্ষীয় চীন সফরটিকে ভূরাজনৈতিক অবস্থান আর অর্থনৈতিক সংকটের বাস্তবতায় বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20টি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। টানা চতুর্থ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর জুনে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি রেল ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ে 10টি সমঝোতা স্মারক সই করেন। ভারত সফরের 2 সপ্তাহ পর 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে রওনা দেন প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীরা। এ সময় মন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ সরকারের শীর্ষ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। জানা গেছে, এই সফরে 2 দেশের মধ্যে কোনো চুক্তি হচ্ছে না, তবে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য, অবকাঠামোগত উন্নয়ন সহ কয়েকটি বিষয়ে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হতে পারে। প্রধানমন্ত্রীর এই সফরে 8 থেকে 11 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের মাধ্যমে নতুন বাজেটের ঘাটতি পূরণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাওয়ার আশা করছে দেশটি। গত 15 বছরে চীনকে বাংলাদেশের বেশ কিছু মেগা প্রকল্পে ঋণ প্রদানের পাশাপাশি বাস্তবায়নকারীর ভূমিকাতেও অবতীর্ণ হতে দেখা গেছে। বহুল আলোচিত পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ এবং কর্ণফুলী টানেল তৈরির পর দেশটি এখন তিস্তা প্রকল্পেও যুক্ত হতে যাচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের 1 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকালও বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে তারা। শাহবাগ ছাড়াও কাবরানবাজার, ফার্মগেট, গুলিস্তান, বাংলা মোটর এলাকায় অবরোধ করে তারা। গতকাল সন্ধ্যায় দাবি মেনে নিতে সরকারকে 3 দিনের সময় দিয়ে রাস্তা ছেড়ে যায় আন্দোলনকারীরা। অবরোধের কারণে রাজধানী সহ বিভিন্ন মহাসড়কে দেখা দেয় যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অন্যদিকে আন্দোলন সমন্বয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 65 সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কুখ্যাত ইনডেমনিটি আইন সংবিধানে অন্তর্ভুক্ত করার কালো দিন 9 জুলাই। জাতির জনককে হত্যার বিচার না করার জন্য প্রবর্তিত আইনটি পৃথিবীর ইতিহাসে লজ্জাজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। 21 বছর তা বহাল রেখে চরম রাজনৈতিক প্রতিহিংসার প্রমাণ দিয়েছে সে সময়ের বিএনপি এবং জাতীয় পার্টি সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার বিশেষ রিপোর্টে ক্যামেরা ছিলেন শহীদুল হক জীবন। যার নেতৃত্ব সংগ্রামে বাংলাদেশ, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সেই মহানায়ককে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় 75-এর 15 আগস্ট। শোকে বহমান সদ্য স্বাধীন বাংলাদেশ। শোকের এমন আবহে আরও নিষ্ঠুরতার পথ নেয় হত্যাকারীরা। জাতির শ্রেষ্ঠ সন্তানের হত্যার বিচার যেন না হয়, এজন্য খন্দকার মোস্তাক সরকার ইনডিমনিটি অধ্যাদেশ জারি করে। পরে 79 সালের 9 জুলাই স্বৈরশাসক জিয়াউর রহমান জাতীয় সংসদে অধ্যাদেশ আইনে পরিণত করেন। এতে সাংবিধানিকভাবে বন্ধ হয়ে যায় জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার।
এই আইনের কলঙ্ক থেকে জাতি মুক্ত হয় 1996 সালে। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইন্ডিমিউনিটি অধ্যাদেশ রহিতকরণ বিল সংসদে পাশ করে। কোনো হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়ার সমস্ত সুযোগ বন্ধ করে দেওয়ার জন্য আইন করা এটি আইন বিচার ও সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় বলে মনে করেন এই শিক্ষাবিদ। হত্যাকারীদের হত্যার পরে এখানে বিচার করা যাবে না, এবং এটা যে কত কলঙ্কিত একটা আইন, কত কলঙ্কিত অধ্যায়, এবং সেই আইনটি আমাদের সংবিধানে যুক্ত করা হলো। তো সংবিধান কিভাবে কলঙ্কিত হলো? 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই সংবিধান, সেই সংবিধানকে অপবিত্র করা হলো, কলঙ্কিত করা হলো। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেই 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ সময় বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার তো দূরের কথা, তাদের নামে মামলা পর্যন্ত করা যায়নি। তিনি বলেন 21 বছরে এই কালো আইনটি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, এই দায় সবার। এখন এই আইন তো মানবতার বিরুদ্ধে আইন, মানবতার বিরুদ্ধে যে অপরাধ আমরা বলি, সেই মানবতার বিরুদ্ধে তারাও অপরাধ করেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন সময়ের ব্যবধানে অনেক কিছুই হয়তো গ্রহণ করতে হয়, আমরা সেই পর্যন্ত আর যেতে পারিনি। কিন্তু মানুষের মনের ঘৃণা তো সবসময় থাকবে যে আইন কারা প্রণয়ন করেছিল, এই আইন কারা ড্রাফট করেছিল, এই আইন কারা অনুমোদন দিয়েছিল, তার প্রত্যেকেই জাতির কাছে ঘৃণিত ব্যক্তি। যারা এই কলঙ্কিত আইনটি প্রণয়নের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে রাষ্ট্রদ্রোহিতার বিচার হওয়া উচিত বলে মনে করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। পুরো জাতির যে সম্মান মর্যাদায় ভুল উন্নীত করেছিল। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মধ্যে নেই, এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে পৃথিবীর কোনো রাজনৈতিক দল সমর্থন করতে পারে না যা বিএনপি করেছে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্টে। কোটা আন্দোলন সহ দেশের সমসাময়িক নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে প্রেস ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। এ সময় তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মধ্যে নেই, এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে। এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। আমাদের ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে। কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। আদালতের রায়ের বিরুদ্ধে পৃথিবীর কোনো রাজনৈতিক দল সমর্থন করতে পারে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যা এখন বিএনপি করছে। আদালতের রায়ের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনে সামিল দেখান, এটা তো আদালতের রায়। সরকার তো তারা যে আন্দোলনটা করছে এই সিদ্ধান্তই ছিল সরকারের। রাস্তাঘাট বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আদালতের রায় আসা না পর্যন্ত আন্দোলন থেকে শিক্ষার্থীকে সরে আসা উচিত। এখন আদালত এখন রায় দেয়নি, চূড়ান্ত রায়। এর মধ্যে আমরা কিভাবে এখানে ইন্টারফেয়ার করি? নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এক ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে, রাজনীতি থেকে দূরে রাখতেই তাকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে সরকার। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে না বলেও জানান মির্জা ফখরুল। ভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এই দাবি স্ট্র্যাটেজিতে আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না, অর্থাৎ মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না, এটা একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো।
বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মান ও মর্যাদা ধরে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ। ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ত্রিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটির সভাপতি কারুজ্জামান ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে হবে। বিস্তারিত মঞ্জুল নামের রিপোর্টে। বঙ্গবন্ধু সৈনিক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাত খেয়ে আরও শক্তিশালী করতেই সাভারে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় সাভার ১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের স্বচ্ছতার সহিত সংগঠন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ওনার নামের প্রতি সারা বাংলাদেশের মানুষ নয়, শুধু সারা বিশ্বের মানুষদের সম্মান দেখায়, যে সম্মান প্রদর্শন করে। আমরা আশা করি আপনারা ঢাকা জেলার সৈনিক লীগ কোনোভাবেই জনতার ব্যত্যয় না ঘটে। বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে এই জন্য দেশি বিদেশি অর্থায়নে ষড়যন্ত্র হচ্ছে। এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। প্রয়োজনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সংগঠন করেন, প্রয়োজনে বঙ্গবন্ধুর নামে প্রাণ দিতে প্রস্তুত থাকবেন। আপনারা অন্যায় করবেন না এবং কাউকে কোনো অন্যায় করতে দিবেন না, এটা আমাদের প্রতিশ্রুতি থাকবে। পরিচিতি সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধু সৈনিক লীগের কোনো নেতাকর্মীদের দিয়ে দল কলঙ্কিত হলে তাকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের টঙ্গিপাড়া যদি জন্ম না হয়তো তবে সৈনিক লীগ হয়তো না। তার জন্ম হওয়াতে আজকে আমরা সৈনিক লীগ পেয়েছি। সারা বাংলাদেশে আনাচে কানাচে সৈনিক লীগ পৌঁছে গেছে। ইনশাল্লাহ 2025-এর ভিতরে অনেক সৈনিক লীগ ইনশাল্লাহ আমাদের অন্য অন্য সংগঠনের থেকে কোনো অংশ কম হবে না। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মাননীয় প্রধানমন্ত্রী যেন কোনো আর বিপদ আপদ না আসে, এই 5টি বছর যেন ভালোভাবে চালাতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার একটু পয়রা আল্লাহর কাছে দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আগামী দিনে যেন আমরা সৈনিক লীগের কোনো যেন একটি অন্যায় না শুনি, কোনো যেন আমাদের এই সাভার এলাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগ আনাচে কানাচে আমাদের পাশে যে মন্ত্রী সাহেব আছে, এমপি সাহেব আছে, বন্ধু বেনজি ভাই তার কাছেও যাবেন, কিভাবে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় এই সাভার এলাকা থেকে সে চেষ্টা করবেন। এই সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধুর নামের সাথে জড়িত সংগঠনের সাথে ঢাকা জেলা সহ সবাই একসাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের পাশে থাকবে। ঢাকা জেলায় আপনার এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা যারা আছি, আমরা ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল এমপি মন্ত্রী মহোদয় সবাই মিলে আপনাদের এই সৈনিক লীগের পিছনে আমরা আমাদের যতটুকু সাধ্য ততটুকু আমরা করে যাব। নেতৃত্বটাকে আপনারা যথাযোগ্য মর্যাদাটা আপনারা দিবেন। হারুন ভাই এখানে আছেন, তার সম্পর্কে তিনি কত বড় মাপের মানুষ সেটা তো তার কর্মদক্ষতা দিয়েই, তার পরিচয় দিয়েই সেটা আপনারা জানতে পারেন। এখন তিনি আসছেন রাজনীতির মাঠে সরাসরি, সবসময় তিনি আছেন আমাদের সাথে। হারুন ভাইয়ের সাথে যখন আমার পরিচয় ছিল না, দেখতাম যে আমি বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটা অনুষ্ঠানে হারুন ভাইয়ের ছবি ক্যামেরাতে আসে। তা আমার একটা ছিল যে এই ভদ্রলোক, ওনাকে তো কোনো আওয়ামী লীগের কোনো বড় পদেও দেখতেছি না, কোনো সংগঠনের কোনো বড় পদ উনি নাই, তাহলে ওনার পরিচয়টা কি? সেই 20 বছর আগে আমি জানতে পারছি যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সিআইপি এবং বারবার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পাওয়া একজন ব্যক্তি। কাজে তার মতো লোককে আপনারা পেয়েছেন, যিনি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছেন
এর চাইতে বড় সংগঠক আর কে হতে পারে? সবাই বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের নেতা হারুন ভাই একটি কথা বলেছে, বঙ্গবন্ধু সৈনিক লীগে যারা করবে কোনো মাদকাসক্তির স্থান নেই। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীর দ্বীপ জোয়ারে মিলেছিল ভূমিহীনদের নিজস্ব ঠিকানা, কিন্তু সে চকচকে স্বপ্ন আজ বিলীন হওয়ার পথে। গড়াই নদীর ভাঙনে ৭০ পরিবার হারিয়েছে আশ্রয়, সব হারানোর আশঙ্কায় আরও ১০০ পরিবার। এ অবস্থায় দ্রুত ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা, আর ভাঙন ঠেকাতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। প্রতিনিধি পুলক সরকারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। ভালো নেই কুষ্টিয়ার খোকসা উপজেলার আবাসন প্রকল্পের বাসিন্দারা। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে ভাঙন। ইতোমধ্যেই গড়াই নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি হারিয়েছেন ৭০ পরিবার। নিঃস্ব হওয়ার আতঙ্কে আরও ১০০ পরিবার। চলতি সপ্তাহে ভাঙনে নদী গর্ভে গেছে ৩০ বিঘা ফসলি জমি। অসহায় অনেকেই বাধ্য হয়ে অপরিপক্ক ফসলি ঘরে তুলছেন। জমি জায়গা সবই চলে গেছে, খালি ভিটেটুক আছে, একটু গেলি তো সব শেষ হয়ে যায়। এমন ভাঙছে চকির দল কলপে ভাঙে চলে যাচ্ছে। আমরা থাকবো কোন জায়গায়? আমার থাকার জায়গা নাই। এর ঘরের সাথে চলে আছে, আর একটা চাপ ভাঙলে আমাদের বাড়ি চলে যাবে। আমাদের যা জমি টমি ছিল সবই ভেঙে চলে গেছে, আমরা এখন কোথায় যাব? আমরা যা করে খাতাম দেন সব ভেঙে ছিঁড়ে চলে যাচ্ছে, এখন সেই বাসাটুকু আমার থাকতেছে না। আর এদিকে স্থানীয় প্রশাসন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছেন, জানিয়েছেন দ্রুতই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে কিছু ভাঙন হচ্ছে নদীর জোয়ারের কারণে, তো উপজেলা প্রশাসন এটা জানার পরপরই আমরা সরজমিনের পরিদর্শনে আসি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অতি দ্রুত এই ভাঙন রোধ করার জন্য যা যা কার্যক্রম গ্রহণ করা দরকার সেগুলো ওনারা গ্রহণ করবেন। এটা ওই মন্ত্রী মহোদয় লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আগামী সপ্তাহে ইমার্জেন্সির কাজটা যাতে এখানে যারা ভূমিহীন গরিব অসহায় মানুষ থাকে তাদের যাতে ভাঙন থেকে কবলিত ভাঙন থেকে রক্ষা করা যায়, ইমার্জেন্সিভাবে সেই ব্যবস্থাই করা হবে। সরকারের দেয়া শেষ আশ্রয়স্থল ও আবাদি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা বানভাসীদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবারে প্রবাসী সংবাদ। যুক্তরাষ্ট্রের বার্ষিক বনভোজন আয়োজন করেছে মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনক। নিউ ইয়র্কের লং আইল্যান্ড কর্টন পয়েন্ট পার্কে হাডসনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে ছিল শিশুদের মার্বেল কোরানো, বয়সভিত্তিক ১০০ মিটার দৌড়, মহিলাদের পিলোপাস বল নিক্ষেপ সহ নানান রকমের খেলা। এতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন, বনভোজন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান শামীম, প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহাদাত হোসেন, চেয়ারম্যান ইকতারুজ্জামান রতন সহ অনেকে। পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় বনভোজনের আয়োজন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সারাদিনব্যাপী হোমযজ্ঞ, অভিষেক, প্রসাদ বিতরণ, বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাপ্পি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন দেওয়ানেশ্বরী কালী মন্দিরের সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডিসির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক, আকবরশাহ থানা অফিসার ইনচার্জ গোলাম রব্বানী, বামন দাস বাবাজি সহ অনেকে।
শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 4 দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাধান্য পাবে উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত, সরকারকে 3 দিনের আলটিমেটাম। এবং শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ভর করেছে মন্তব্য কাদেরের। আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন হচ্ছে বললেন ফখরুল। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।